স্বাগত দুপুরের মাছরাঙার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জুলাই গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু, সূচনা বক্তব্যে ন্যায় বিচারের প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, যান চলাচলে বিধিনিষেধ। এবং সব ধরনের শুল্ক বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলার বিচার কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের পর এখন সাক্ষ্য গ্রহণ চলছে। মামলার আসামি শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 9:25 দিকে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2024 সালের জুলাই আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই পর্যন্ত 5 শতাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের মধ্যে শেখ হাসিনা সহ 4টি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়। প্রসিকিউশন জানিয়েছে, শেখ হাসিনার সবশেষ জানার ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হয়েছে, তবে তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইনের ধারাবাহিকতায় বিচার চলবে একতরফাভাবে। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, এমনভাবে ন্যায় বিচার করতে হবে যাতে শেখ হাসিনার মতো খুনের রাজনীতি আর কেউ না করতে পারে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়। আমরা বলেছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না। আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইন যেটা আছে সেটাই। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে এই বিচার কাজ সম্পর্কে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, সাক্ষ্য গ্রহণ এখন কোন পর্যায়ে এবং পুলিশের সাবেক আইজিপি সাক্ষাতে কি বললেন? সাবরিনা, জুলাই আগস্টের যে যে হত্যাকাণ্ড, ব্যাপক হত্যাকাণ্ড এবং নৃশংসতা দেশব্যাপী হয়েছিল এবং তার প্রধান আসামি হিসেবে যে 3 জনকে আসামি করে যে মামলা করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আজকে আসলে তার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এর আগে মামলার যে প্রাথমিক যে সমস্ত আনুষ্ঠানিকতা এবং চার্জ গঠনের পরে আজকে তার আনুষ্ঠানিক বিচার কার্য শুরু হলো। ফলে আজকের এই বিচার কার্যের শুরুতেই আপনি যেটা বলছিলেন যে অ্যাটর্নি জেনারেল এখানে এসেছিলেন এবং কথা বলেছেন চিফ প্রসিকিউটর। তারা আসলে একটি কথা বলেছেন যে তারা আসলে ন্যায় বিচার এবং ব্যক্তিগত কোনো আক্রোশের জায়গা নেই, এবং তারা আরেকটি কথা বারবার বলেছেন যে অপরাধীদের আসলে অধিকার তারা নিশ্চিত করতে চায়। এরপরই একজন সাক্ষী, যিনি যাত্রাবাড়ি এলাকাতে 5 তারিখে আহত হয়েছিলেন, ব্যাপকভাবে আহত হয়েছিলেন, জীবন ঝুঁকিতে পড়েছিল তার, সেই খোকন চন্দ্র মজুমদার, তার সাক্ষ্য গ্রহণ হয়েছে প্রথম দিকে এবং তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে আসলে কিছুক্ষণ আগেই। এবং এই মুহূর্তে আসলে তাকে জেরা করছেন যে রাষ্ট্র নিয়োগকৃত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের পক্ষে যে আইনজীবী নিয়োগ করা হয়েছে রাষ্ট্র, তিনি এই মুহূর্তে তাদেরকে জেরা করছেন। আর এই মামলার অন্যতম আরেক আসামি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, তিনি আসলে রাজসাক্ষী হয়েছেন এই মামলার, তবে এখন পর্যন্ত তার জেরা শুরু হয়নি এবং তিনি আজকে কোনো সাক্ষ্য দেবেন কিনা সেটি আমরা জানি না। তিনি নিশ্চয়ই পরবর্তীতে সাক্ষ্য দেবেন। আজ তিনি আসলে কোনো ধরনের কোনো সাক্ষ্য এখানে দেননি। সাবরিনা, ধন্যবাদ মৌমিতা। দর্শক, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার কাজ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মৌমিতা জান্নাত। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্র দল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমাবেশ করবে। বিকেল 3টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন
নেতা কর্মীরা। এসব সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচলে বিধি নিষেধ আরোপ করেছে রাজধানীর ট্রাফিক বিভাগ। কিছু সড়কে ডাইভারশন দেওয়া হয়েছে এবং গণপরিবহন চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই জাগরণ অনুষ্ঠান করবে সাইমুম শিল্পী গোষ্ঠী। জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিতে বিকেলে হতে যাওয়া সমাবেশের আগেই এনসিপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে গতরাতে পোস্টে বলেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেয়া হবে। ফেসিবাদের পতন আমরা ঘটাতে পেরেছি, কিন্তু আমাদের প্রত্যাশিত নতুন রাষ্ট্র গঠন অর্থাৎ নতুন বন্দোবস্তের যেই আকাঙ্ক্ষা, যেই প্রতিশ্রুতি আমরা বাংলাদেশকে দিয়েছিলাম, জনগণকে দিয়েছিলাম, সেটির যাত্রা এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় জেলায় গিয়ে মানুষের যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা, সেগুলোকে ধারণ করেই আমরা আগামী দিনের আমাদের যে ইশতেহার, সেই আমাদের এনসিপির ইশতেহার সাজিয়েছি। এই এক বছর হয়তো আমাদের অনেক অপ্রাপ্তি রয়েছে, অনেক হতাশা রয়েছে, কিন্তু আমরা মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমাদের ভিতরে সেই স্বপ্নের বীজ এখনো থাকে, আমরা আমাদের সেই আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ বিকেল ৩টায় শুরু হওয়ার কথা। এরই মধ্যে সমাবেশ স্থলে সমবেত হচ্ছেন দলটির নেতাকর্মী এবং সমর্থকরা। সেখানে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। চলে যাচ্ছে তার কাছে। কমল, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, আপনি এখনো পর্যন্ত পেছনে হয়তো লক্ষ্য করবেন যে পেছনে এখনো পর্যন্ত মূল মঞ্চ ফাঁকা, কারণ নেতাকর্মীরা এখনো আসছেন। মূল যেই প্রধান যে শীর্ষ যে নেতারা আছেন এনসিপি, তারা এখনো এসে পৌঁছায়নি। তবে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আশেপাশেই তারা আছেন। অনেক নেতাকর্মীরা এর মধ্যে রওনা হয়েছেন, তারা যারা এখন এসছেন বৃষ্টির কারণে আশেপাশে তারা অবস্থান করছেন। তবে যতটুকু মনে হচ্ছে যে আজকে সারাদিনই কিন্তু মানে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার পরেও বৃষ্টি হওয়ার কথা। এই বৃষ্টির মধ্যে যাতে প্রোগ্রামটা চালিয়ে নেওয়া যায় সেজন্য হচ্ছে এখানে পলিথিনের ব্যবস্থা করা হয়েছে। তারা মোটামুটি এর মধ্যেই প্রোগ্রামটা তারা শেষ করবেন। তবে এখনও পর্যন্ত যারা বড় নেতাকর্মী যারা আছেন শীর্ষস্থানীয়, তারা এখনও পৌঁছাননি। শুধু যারা মাঠ পর্যায়ের কর্মী আছেন এবং বিভিন্ন জেলা থেকেও এসছেন, তারা এখনও পর্যন্ত আশেপাশে অবস্থান করছে। তবে যতটুকু মনে হচ্ছে যে প্রোগ্রাম যেহেতু এখনও পর্যন্ত প্রায় 1 ঘন্টা সময় বাকি, ঠিক 4টার সময় তারা ইশতেহার ঘোষণা করবেন। তো এর মধ্যেই আশা করা যাচ্ছে যে নেতাকর্মী যারা আছেন তারা এসে জড়ো হবেন এখানে এবং তাদের যেই কার্যক্রম 3টায় শুরু হওয়ার কথা মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরু হবে। সাবরিনা, ধন্যবাদ কমল। দর্শক, এনসিপির সমাবেশ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। শাহবাগে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্র দল। ইতিমধ্যে সেই সমাবেশের নেতা কর্মী এবং সমর্থকদের উপস্থিতি বেড়েছে। ছাত্র দলের সমাবেশ সম্পর্কে শাহবাগ থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, সেখানে নেতা কর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আমি একটু এদিকে চলে যাব, ভিতরে দিয়া দাও। বিএনপি ছাত্র দলের ছাত্র সমাবেশটি কিন্তু এই মুহূর্তে শাহবাগে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা তারা এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। আমার পেছনে যদি দেখাই, মূল মঞ্চে সারা দেশ থেকে তারা অভিযোগ করছেন এবং এই শাহবাগের এসেছেন এবং তারা অবস্থান নিয়েছেন। আমার ডান পাশে ভবন এবং বাম পাশে ভবন এবং আমার দক্ষিণ দিকে জমায়েত হয়েছেন এবং তারা বিভিন্ন যে স্লোগান দিচ্ছেন, তারা জুলাই আন্দোলনকে কেন্দ্র করে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং দিচ্ছেন। এই তিনি এখানে নেতাকর্মীরা এসেছেন, তাদের আরো বক্তব্য দেওয়া
বক্তব্য দিবেন। এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারও বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়াও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন রাকিবুল ইসলাম বকুল, তারও কিন্তু এখানে বক্তব্য দিবেন। এবং সমাবেশটি এখনো শুরু হয়নি, নেতাকর্মীরা এরই মধ্যে অবস্থান নিয়েছেন। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই এবং নির্ধারিত জায়গায় তারা অবস্থান। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। বিমান দুর্ঘটনার হতাহতের শোক কাটিয়ে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে মাইলস্টোনের দিয়াবাড়ি শাখার শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে কলেজ পর্যায়ের ক্লাস পুরো দমে চলবে। বিমান বিধ্বস্তের পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে এসেছেন শিক্ষার্থীরা। স্কুল পর্যায়ের ক্লাস শুরু হতে আরও কিছুটা সময় লাগার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছেন, প্রথম দিনে সবার সাথে আলাপচারিতায় সময় কেটেছে। পাশাপাশি বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তারা। মঙ্গলবার থেকে পুরো দমে কলেজ পর্যায়ের পাঠদান শুরু করার কথাও বলেন তারা। ক্লাসটা হচ্ছে কালকেও কাউন্সিলিংয়ের মধ্যে যাবে, ফর্মাল ক্লাস না। আমার টিচাররা স্টুডেন্টদের সাথে কথা বলবে, কারণ কথা বলে কাউকে যদি মনে হয় যে সে একটু এখনও তার ঘোর কাটেনি বা আতঙ্কিত, তাকে আমরা তখন কাউন্সিলিংয়ে নিয়ে যাব। তো টিচাররা এদের সাথে কথা বলবে। ক্লাসটা আসলে শুরু হবে মেইনলি মঙ্গলবার আমাদের 5 তারিখের পরে, 6 তারিখ থেকে। 1986 সালের পর প্রথমবারের মতো সব ধরনের ট্যারিফ বৃদ্ধি করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যাতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন প্রস্তাবে বন্দরের বিভিন্ন সেবার বিপরীতে সর্বোচ্চ 40% পর্যন্ত শুল্ক বাড়াচ্ছে বন্দর। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন বন্দর সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাজমুল সাদিকের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সঞ্জীব দে। দেশের জলসীমায় জাহাজ আসার পর থেকে যেসব সেবা দেয়া হয় সেগুলোর বিপরীতে নির্দিষ্ট ট্যারিফ বা মাশুল আদায় করে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে এরকম 52 ধরনের সেবার বিপরীতে মাশুল আদায় হলেও নতুন ট্যারিফ প্রস্তাবে সেগুলোকে 23টিতে রূপান্তর করা হয়েছে। এতে 4 ধরনের সেবা বিলুপ্ত করে নতুন আরও 5টি সেবা অন্তর্ভুক্ত হয়েছে। এই উদ্যোগে মাশুল বাড়বে সর্বোচ্চ 40% পর্যন্ত। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রস্তাবটি এখন আইন মন্ত্রণালয়ে। আন্তঃ মন্ত্রণালয়ে কথা হয়েছে এবং স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে। বিশ্বের বিভিন্ন মেইন পোর্টের ট্যারিফ দেখার পরে দেখা গেছে এখনও এটা ট্যারিফ অনেক কম, এমনকি মংলার থেকেও কম। নতুন মাশুল কার্যকর হলে বন্দরে পণ্যের স্টাফিং $2.73 থেকে বেড়ে হবে $6.41। জাহাজের পাইলটের চার্জ $357.50 থেকে বেড়ে হচ্ছে $800। প্রায় এমন হারে বাড়ছে অন্য সেবার মাশুলও। এটি গ্রহণযোগ্য নয় বলছেন বন্দর ব্যবহারকারীরা। বন্দর এক্সপানশন বলেন, আধুনিক যন্ত্রপাতি কেনা থেকে সব কিছু করার পরও কিন্তু তাদের অর্থ কিন্তু তাদের সঞ্চয়ে থেকে যায়। 86 সালের যে ম্যাক্সিমাম যে ট্যারিফগুলো নির্ধারণ করা হয়েছে তখন আমাদের ডলার রেট ছিল 31 টাকা 40 পয়সা। ইতিমধ্যে সেই ডলার কিন্তু বিনিময় হার কিন্তু প্রায় 122 টাকা আপনার এই 25 সালে। তো ইতিমধ্যে যদি হিসাব করেন দেখা যাবে 4 গুণের অধিক কিন্তু ট্যারিফ অটোমেটিক ডলার বিনিময় হারের কারণে কিন্তু বেড়ে গেছে। তো এই যে বৃদ্ধিটা তো আলটিমেট আমরা পরিশোধ করছি, তার উপরে কেন আবার অতিরিক্তভাবে আমাদের এই ট্যারিফটা বাড়াতে হবে, এটা আমার ঠিক বোধগম্য নয়। আমদানি রপ্তানির নানা সংকটে এমনিতেই চাপে আছেন জানিয়ে এর সাথে বন্দরে মাশুল বৃদ্ধিতে দ্রব্যমূল্যে নেতিবাচক প্রভাব পড়বে বলছেন সংশ্লিষ্টরা। গত 4 মাস আগে থেকে চলতেছে। আপনার রমজানের মধ্যে একটা ডিক্লারেশন ছিল, আপনার $28 25 কন্টেনারটাকে $96 নিয়ে গেছে। তো এই একটা বাড়তি, এরপরে দিয়ে আসলো অফডকের একটা বাড়তি চার্জ। এখন কিন্তু কোনো আলোচনা নাই, কিন্তু এই আলোচনা না করে এক পক্ষে যদি মনোপলি ব্যবসার জন্য কেউ করে থাকে, কালকে আমিও করতে পারি। তো এইভাবে যদি হয় তাহলে তো একটা রাষ্ট্রের কলাপসের দিকে চলে যাবে বলে মনে করি আমরা। ঠিক এই সময় এটা অনাকাঙ্ক্ষিত, কারণ বাংলাদেশের এখন যে সামনের দিনে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের যে
ফ্লেক্সিবিলিটি দরকার ছিল, অর্থনৈতিকভাবে আমাদের যে সহযোগিতাগুলো দরকার ছিল, ওই ট্যারিফ বাড়ানোর ফলে সেই জায়গাগুলোতে অনেকগুলো সংকুচিত হয়ে আসবে। প্লাস আমদানিকারক এবং রপ্তানিকারকের যে পণ্য, তার কিন্তু যে পণ্যের যে চাহিদার এবং পণ্য সংরক্ষণের যে বিষয়গুলো আছে, সেগুলোতে কিন্তু আমদানি এবং রপ্তানি পণ্যতে কিন্তু একটি বিশাল ব্যয়ভার বেড়ে যাবে। এই ব্যয়ভারটা কিন্তু আলটিমেট যারা ভোক্তা আছেন এবং যারা রপ্তানিকারক যারা আছেন তাদেরকে কিন্তু বহন করতে হবে। প্রায় 4 দশক ধরে পুরনো ট্যারিফ কাঠামোতে চলছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এদিকে গেল মাসে কন্টেইনার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন। নাজমুল সাদিকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় সকাল থেকে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে নোয়াখালী এবং যশোরে স্থায়ী রূপ নিয়েছে জলাবদ্ধতা। যশোরের ভবদাহ এলাকার অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার আরও প্রায় 10 গ্রাম সহ অর্ধশত গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে মাছের ক্ষেত ও ক্ষেতের ফসল। সকাল থেকে অব্যাহত বৃষ্টিপাতে এখনও পানিতে নিমজ্জিত রয়েছে নোয়াখালী পৌরসভা সদর, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সোনাইমুড়ি, সেনবাগ ও চাটখিল উপজেলার বেশিরভাগ পাড়া, মহল্লা, অলি গলি ও বিভিন্ন সড়ক। দীর্ঘ জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের বীজতলা ও আউশ ধান। গত কয়েকদিনের টানা বর্ষণে পটুয়াখালীর বিস্তীর্ণ নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত 15 বছর মানুষ ভোট দিতে পারেনি, আর এখন ভোট না নেয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সকালে সিএসির সাথে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এই অভিযোগ করেন। ভোট দিতে পারে নাই, এখনো ভোট নেওয়ার সিস্টেম নাই। যদি আমি ভোট নিতেই না পারি, জনগণ যদি আমাকে ভোট দিতে আসে আর আমাকে যদি বাধাগ্রস্ত করা হয় ভোট নেওয়ার জন্য, তো সেখানে যখন আমি বুঝবো আমাকে ভোট নিতে দিবে না, সেখানে গত 15 বছরে তো অনেকেই ভোটে অংশগ্রহণ করে নাই। যদি আমাকে ভোট না দিতে দেয় তারা, তাহলে আমি কেন অংশগ্রহণ করব? কিন্তু এই প্রক্রিয়াটা এখন এন্ডিং প্রসেসে আসে নাই। এবার আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপের হুমকির পরও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক 2 ভারতীয় সরকারি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তাদের মধ্যে এক কর্মকর্তা বলেন, এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি, রাতারাতি কেনা বন্ধ করে দেওয়া এত সহজ নয়। ট্রাম্প গত মাসে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে জানান, রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য অতিরিক্ত জরিমানার মুখোমুখি হবে ভারত। দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই গণহত্যা মামলা ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার শুরু, সূচনা বক্তব্যে ন্যায় বিচারের প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদল ও কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি সমাবেশ, জড়ো হচ্ছেন নেতাকর্মীরা, যান চলাচলে বিধিনিষেধ। এবং সব ধরনের শুল্ক বাড়াচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি। এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলছেন সংশ্লিষ্টরা। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ।